নমস্কার বন্ধুরা, ভৌতিক টক উইথ সন্দীপের নতুন এপিসোডে নিয়ে এসেছি দুটি হাড় হিম করা ভূতের সত্য ঘটনা। আসুন দেরি না করে শুনে নেওয়া যাক। সুলতানপুরের নাগচৌধুরীদের যে বাগান বাড়ি, সে বাড়িতে কিন্তু বাগান নেই। আমার বন্ধু অলোক ওই বাড়ির ছোট ছেলে। ওরা থাকে ভবানীপুরের একটা ছোট্ট বাড়িতে। একদিন কথায় কথায় অলোক বলল, জানিস ভাই, সুলতানপুরে আমাদের একটা বিরাট বাড়ি এমনি খালি পড়ে আছে। দূরও না, সুলতানপুর কলকাতা থেকে মাত্র 22 মাইল দূর। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলাম, কেন একটা বড় বাড়ি খালি পড়ে আছে কেন? ওই বাড়িটা বানিয়েছিল আমার বাবা, সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন। একদিন ডায়মন্ড হারবার থেকে গাড়ি করে ফিরছিলেন, সুলতানপুরে গাড়িটা খারাপ হয়ে যায়। সেখানে তাকে 2-3 ঘন্টা থাকতে হয়। জায়গাটা তার পছন্দ হয়। বাবার পকেটে সেদিন 150 টাকা ছিল, তাই দিয়ে সেদিনই ওই গ্রামে 1.5 বিঘে জমি বায়না করে ফেললেন। আমি অবাক হয়ে বললুম, মাত্র 150 টাকায় 1.5 বিঘে জমি? খুব সস্তা তো। অলোক বলল, না, বায়না মানে অ্যাডভান্স। জমির দাম 7,000 টাকা। কয়েকদিন পরেই বাবা গিয়ে বাকি টাকাটা দিয়ে জমি কেনা পাকা করে ফেললেন। তারপর শুরু হলো বাড়ি বানানো। বাবা নিজেই তো সিভিল ইঞ্জিনিয়ার, নিজেই তৈরি করলেন বাড়ির প্ল্যান। তারপর মিস্ত্রি টিস্ত্রি ডেকে নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করাতে লাগলেন। 8 মাস বাদে সেই বাড়ি তৈরি হলো। আমি তখন বেশ ছোট। কয়েকবার বাবার সঙ্গে সেই বাড়ি তৈরি দেখতে গিয়েছিলাম, মনে আছে। যাই হোক, গৃহপ্রবেশের দিন ঠিক হলো এক রবিবারে। সবাই মিলে আমরা ভোরবেলা চলে যাব। শনিবার দিন বাবা শিয়ালদার বাজার, গ্লোব নার্সারি, আরও কত সব জায়গা ঘুরে ঘুরে অনেক রকম ফল আর ফুল গাছের চারা কিনে আনলেন। তার বাড়িতে বাগান করবেন, কিন্তু অলোক একটু চুপ করে যেতেই আমি দুঃখিতভাবে বললুম, বুঝেছি। ইস। অলোক বলল, হ্যাঁ, ঠিক সেই শনিবার রাত্রেই বাবা হার্ট ফেল করে মারা গেলেন। বাবার এত শখের বাড়ি, কিন্তু সেখানে গিয়ে আর তার থাকা হলো না। শ্রাদ্ধ শান্তি ঢুকে যাবার পর মা বললেন, কিছুতেই আমি ওই সুলতানপুরের অপয়া বাড়িতে যাব না, সুতরাং আমাদেরও যাওয়া হলো না। তারপর থেকে বাড়িটা খালিই পড়ে রইল। প্রথম কিছুদিন একটা দারোয়ান রাখা হয়েছিল। বাবা তার জমানো সব টাকা খরচ করে ফেললেন ওই বাড়ির জন্য। শুধু শুধু বাড়িটা ফেলে রাখার তো কোনো মানে হয় না। আমরা চেষ্টা করলুম ভাড়া দিয়ে দিতে, কিন্তু এরকম গ্রামের মধ্যে অত বড় বাড়ি ভাড়া কেউ নিতে চায় না। 1 বছর পরে আমরা চেষ্টা করলুম বাড়িটা বিক্রি করে দিতে, তাও বিক্রি হলো না। এখন দারোয়ান আছে? না, তাও নেই। পরপর 2-3টে দারোয়ান পালিয়ে গেল। গ্রামের কিছু লোক রটিয়ে দিয়েছে ওটা ভুতুরে বাড়ি। লোকের ধারণা আমার বাবার অতৃপ্ত আত্মা ভূত হয়ে এ বাড়িতে ঘুরে বেড়ায়। এই কথা শুনে আমি একেবারে লাফিয়ে উঠলুম। বলিস কি রে অলোক, এমন কথা শুনেও তুই দেখতে যাসনি? তুই নিজে 2-3 দিন ও বাড়িতে থাকলেই তো বুঝতে পারতিস ভূত বলে সত্যিই কিছু আছে কি না। তুই একদিনও গিয়ে থাকিসনি? কি করব ভাই, মায়ের বারণ। আমরা মাঝে মাঝে ওই বাড়িতে পিকনিক করতে গেছি, কিন্তু রাত্রিরে থাকা হয়নি। ভাই, এরকম একটা বাড়িতে রাত কাটাবার ইচ্ছে আমার অনেক দিনের। আজকাল তো ভূতের বাড়ি পাওয়াই যায় না। না ভাই, আমি তোকে একলা তো সেখানে যেতে দিতে পারি না। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু চোর ডাকাতের তো ভয় আছে। তোকে একা পেয়ে কেউ এসে তোর গলা টিপে মেরে রেখে যাবে, তারপর লোকে বলবে ভূতে মেরেছে। আর 2-1জনকে যদি সঙ্গে নিয়ে যাই, তাহলে মাকে বলে দেখতে পারি। এই ব্যাপারে অনেকেরই উৎসাহ থাকে। অন্য বন্ধুদের বলতেই তাদের মধ্যে সুজয় আর বরুণ আমার সঙ্গে যেতে রাজি হয়ে গেল। কিন্তু মুশকিল হলো অলোকের মাকে নিয়ে। তিনি কিছুতেই আমাদের যাবার অনুমতি দিতে রাজি নন। শেষ পর্যন্ত তিনি বললেন, তোমরা 3 জনে যাবে। 3 সংখ্যাটি অপয়া, আর কাউকে জোগাড় করো, 4 জনে যাও। তখন অলোক বলল, মা, তাহলে আমি যাই, প্লিজ মা, আমাকে যেতে দাও। আমরা তো দিনের বেলা পিকনিক করতে গেছেই, মনে করো এটা রাত্রিবেলা পিকনিক। সবাই মিলে মাসিমাকে এমন চেপে ধরলুম যে উনি আর অমত করতে পারলেন না। পরের শনিবারেই আমরা রওনা দিলুম বরুণের গাড়িকে। সত্যি সুলতানপুর মোটেই বেশি দূর নয়। আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলুম সেখানে। জায়গাটা খুবই গ্রাম। নাগচৌধুরীদের বাগান বাড়িটা দূর থেকেই দেখা যায়। বাড়িটার কাছে এসে আমরা অবাক। এরকম বাড়ি আগে কখনো দেখিনি। পুরো বাড়িটাই গোল,
যেন একটা মস্ত চড়া গম্বুজ। অনেকটা আগেকার দিনে দুর্গ টুর্গ এরকম হতো। প্রচুর জানালা, আর প্রত্যেক ঘরের সঙ্গে একটা করে ঝুল বারান্দা। অলোকের চোখ ছলছল করে উঠল। এই বাড়িটা ছিল বাবার স্বপ্ন। রিটায়ার করার পর প্রতিটি দিন এই বাড়িটার জন্য পরিশ্রম করেছেন, অথচ একটা দিনও থাকতে পারলেন না। সেই গ্রামেই একজন লোকের কাছে বাড়িটার একটা চাবি রাখা ছিল, যারা বাড়িটা কিনবার জন্য আসে তাদের দেখবার জন্য। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে সে ভদ্রলোক এসে হাজির হলেন। তিনি ভেবেছিলেন আমরাও বুঝি খদ্দের। ভদ্রলোকের নাম গঙ্গারাম বাবু। যথেষ্ট বুড়ো হয়ে গেলেও বেশ মজবুত চেহারা। অলোকের পরিচয় পেয়ে কপাল চাপড়ে বললেন, আহারে, নাগ চৌধুরী মশাই বড় ভালো লোক ছিলেন। হঠাৎ যে অমন করে চলে যাবে কে জানতো। অতৃপ্ত আত্মা ফিরে আসে, এখনো আসে। ভদ্রলোকের কথা শুনে আমরা বন্ধুরা চোখাচোখি করলুম। বরুণ জিজ্ঞেস করল, আপনি কখনো কিছু দেখেছেন নাকি? গঙ্গারাম বাবু দুহাত নেড়ে বললেন, না না, আমি কিছু দেখিনি, তবে লোকে বলে তাই শুনি। তা আপনারা খাওয়া দাওয়া করবেন কোথায়? আমার বাড়িতেই ব্যবস্থা করি। আমরা বললুম তার কোনো দরকার নেই। আমরা রাত্রির মতন পাউরুটি, চিজ, স্যালাড আর কমলালেবু নিয়ে এসেছি। 2 ফ্ল্যাক্স ভর্তি কফি আছে, সুতরাং রাত্রিরে খাওয়ার কোনো চিন্তা নেই। সবে বিকেল 4টে। আমরা প্রথমে সারা বাড়িটা ঘুরে দেখলুম। প্ল্যানটা খুব চমৎকার। একতলায় শুধু বসবার ঘর, খাওয়ার ঘর, রান্নাঘর এইসব, আর দোতলায় শোয়ার ঘর। অলোক বলল, কোন ঘরটা কার জন্য তাও বাবা ঠিক করে রেখেছিলেন। এই যে ঘরটা দিয়ে পেছনের খালটা দেখা যায়, এই ঘরটা ছিল আমার দাদার জন্য। সুজয় বলল, তাহলে আমরা আজ এই ঘরেই রাত কাটাবো। যে বাড়িটা কোনোদিন কোনো মানুষ থাকেনি, সে বাড়িতেও কিন্তু মেঝের ধুলোতে অনেক মানুষের পায়ের ছাপ। তার মানে বাইরের লোক এখানে প্রায়ই আসে। তারা গঙ্গারাম বাবুর কাছ থেকে চাবি নিয়ে আসে কিংবা অন্য কোনো উপায়ে আসে। বাড়িটার চারপাশে অনেকখানি জায়গা ভালো ইটের সারি দিয়ে ভাগ করা আছে। দেখলেই বোঝা যায় এক এক রকম গাছ লাগাবার জন্য এক একটা জায়গা আলাদা করা ছিল, কিন্তু বাগান আর করা হয়নি। এখানে অনেক আগাছা জন্মে রয়েছে। বাড়িটার পেছনে একটু দূরেই একটা খাল। আমরা সেই খালের ধার দিয়েও ঘুরে এলাম। এ গ্রামে দেখবার কিছুই নেই। কেন যে এই জায়গাটা অলোকের বাবার এত পছন্দ হয়েছিল তা কে জানে। তবে বেশ শান্ত আর নিরিবিলি ভাব আছে একটা। এ বাড়িতে ইলেকট্রিক আলো নেই। সন্ধ্যের পর সারা গ্রামটাই প্রায় অন্ধকারে ডুবে গেল। আমরা প্রত্যেকেই টর্চ এনেছি বটে, কিন্তু লণ্ঠন জাতীয় কিছু আনা হয়নি। মোম থাকলেও কোনো লাভ হতো না, কেননা দারুণ হাওয়া দিচ্ছে। আমরা সবাই মিলে বেরিয়ে গঙ্গারাম বাবুর কাছ থেকে একটা হ্যারিকেন চেয়ে আনলুম। সারা রাত জাগতে গেলে তাস খেলে সময় কাটানোই সবচেয়ে সহজ উপায়। যে ঘরটা অলোকের জন্য তৈরি হয়েছিল সেই ঘরেই বসলুম আমরা। বরুণ জিজ্ঞাসা করল, দরজাটা খোলা থাকবে না বন্ধ করে দেব? অলোক জিজ্ঞাসা করল, এই গরমের মধ্যে দরজা বন্ধ করে রাখবো কেন? তুই কি এর মধ্যেই ভয় পেয়ে গেলি নাকি? বরুণ বললে, দেখ ভাই, আমি সোজাসুজি একটা কথা বলছি। আমি ভূতের ভয় পাই না। তাছাড়া ভূতেরা তো শুনেছি দরজা জানালা বন্ধ থাকলেও ভেতরে আসতে পারে, কিন্তু আমার চোর ডাকাতের ভয় আছে। সুজয় বললে, আমরা 4জন স্বাস্থ্যবান ছেলে রয়েছি, আর ডাকাত এলেই বা আমাদের কাছে দামি জিনিস কি পাবে? বরুণ বলল, আমি দামি ক্যামেরা এনেছি ভূতের ছবি তুলব বলে। তুই ক্যামেরা এনেছিস, আগে বলিসনি তো। আমাদের একটাও ছবি তুললি না। এখন আমাদের একটা ছবি তোল। তোদের ছবি তুলে আমি ফিল্ম বাজে খরচ করতে চাই না। ভূতের একটা ছবি যদি তুলতে পারি তাহলে বিশ্বের প্রথম ভূত ফটোগ্রাফার হিসাবে কাজ করব। আমরা আবার হেসে উঠলুম। সুজয় বলল, ভূত ফটোগ্রাফার? তার মানে কিন্তু দুরকম হয়। সুজয়ের কথা শেষ হতে না হতেই হঠাৎ দড়াম করে একটা বেশ জোরে শব্দ হলো। আমরা সবাই থেমে গিয়ে পরস্পরের মুখের দিকে তাকালুম। তারপর অলোক বলল, পাশের ঘরের জানালার পাল্লাটা বোধহয় খোলা আছে। আমি বললুম, কিংবা কেউ ধাক্কা মেরে খুলে দিল? অলোক বলল,
শোনো সবাই, আগে থেকে কয়েকটা জিনিস ঠিক করে নেওয়া যাক। প্রথমে বলো তো, আমাদের মধ্যে কেউ কি সত্যি সত্যি ভূতে বিশ্বাস করে? আমি একদম করি না। যে বিশ্বাস করে সে হাত তোলো। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভূতের ভয় পাই। তার মানে? আমি মনে মনে জানি ভূত বলে কিছু থাকতে পারে না, কিন্তু অন্ধকারে একা একা কোথাও যেতে আমার গা ছমছম করে। এই যদি তোরা এখন বলিস পাশের ঘরের জানলাটা কেমন করে খুলে গেল, তা আমাকে একলা গিয়ে দেখে আসতে, সেটা আমি পারবো না। বরুণ বলল। আমি কিন্তু তা পারি, দেখে আসব। অলোক বলল, না, আগে কয়েকটা জিনিস ঠিক করে নেওয়া যাক। আমরা এখানে রাত্রিরে থাকছি জেনে গ্রামের কোনো দুষ্টু লোক আমাদের ভয় দেখাবার চেষ্টা করতে পারে। ফাঁকা বাড়িতে এমনিই দরজা জানালার কিছু কিছু শব্দ হয়। রাত্রিবেলা যে কোনো শব্দই বেশি বেশি শোনায়, ঠিক কি না? এরকম কিছু হলে আমরা দুজন দুজন করে টর্চ নিয়ে দেখতে যাব। যে কোনো আওয়াজ হলেই আমরা দেখে আসব সেটা কিসের আওয়াজ। সবাই রাজি? বরুণ বলল। হ্যাঁ, এটাই ভালো। অলোক বলল, আর একটা কথা, আমাদের নিজেদের মধ্যে কেউ যেন বদমাইশি করে অন্য কাউকে ভয় দেখাবার চেষ্টা না করে। কথাটা বলেই অলোক আমার দিকে তাকালো। আমি হেসে ফেললুম। অলোক আমার মনে কথাটা বুঝে ফেলেছে ঠিক। আমার একটু ইচ্ছে হয়েছিল সুজয়কে ভয় দেখানো। বরুণ বলল, তাহলে পাশের ঘরে আওয়াজটা ছিজন্য হলো, তা দেখে আসা যাক। আমার সঙ্গে কে যাবে? সঙ্গে সঙ্গে আবার দুবার আওয়াজ হলো পাশের ঘরে। ঠিক মনে হয় যেন একটা জানালা ঠেলছে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললুম, আমি যাচ্ছি বরুণের সঙ্গে। এমন ঘুটঘুটে অন্ধকার আমরা কলকাতায় দেখতে পাই না। লোডশেডিংয়ের মধ্যেও প্রত্যেক বাড়িতে একটু একটু আলো থাকে। এখানে অন্ধকার যেন দেওয়ালের মতন, টর্চের আলো তার মধ্যে কেটে কেটে বসছে। আকাশটাও মেঘলা, জ্যোৎস্নাও নেই। পাশের ঘরের দরজাটা খোলা। আমরা দুজনে টর্চ নিয়ে দরজার কাছ থেকে ভেতরটা ভালো করে দেখলুম। জানালাটা ভালো করে দেখলুম। জানালাটা যে ঠেলে খুলেছে তাকেও দেখতে পাওয়া গেল। একখানা বেশ বড় সাইডের হুলো বেড়াল। বেড়াল বাবাজি কটম কট করে তাকিয়ে আছে আমাদের দিকে। কিংবা টর্চের আলো পড়লে বেড়ালের চোখ এমনিতেই জলজল করে। আমি বরুণকে বললুম, ছবি তোলো, ছবি তোলো, ক্যামেরা আনিসনি? বরুণ বলল, বেড়ালের ছবি তুলব? হ্যাঁ, এটা আসল বেড়াল কিনা কে জানে। ভূতেরা অনেক রকম ছদ্মবেশ ধরতে পারে। এটা যদি... আমি কথা শেষ করার আগে বেড়ালটা একটা লাফ মারল। ভয় পেয়ে দুজনেই আমরা হুড়মুড়িয়ে পেরিয়ে এলুম দরজা থেকে। পাশের ঘর থেকে অলোক জিজ্ঞেস করল, কি হলো? বেড়ালটা অবশ্য আমাদের দিকে লাফ মারেনি। সে একেবারে অলিম্পিক স্পোর্টসম্যানদের কায়দায় এক লাফে খোলা জানালা দিয়ে চলে গেল বাইরে। বরুণ বলল, বেড়াল আমার বিচ্ছিরি লাগে। ভূতের চেয়েও আমি বেড়ালদের বেশি ভয় পাই। আমি অবশ্য বেড়ালদের অতটা অপছন্দ করি না, ভয়ও পাই না। কিন্তু রাত্রিবেলা বেড়াল এসে বারবার জানালায় আওয়াজ করবে, সেটাও তো ঠিক নয়। সুতরাং ঘরের মধ্যে ঢুকে জানালাটা বন্ধ করে দিলুম ভালো করে। আমাদের ঘরে ফিরে আসতেই আলোক জিজ্ঞেস করল, কি ছিল রে, বেড়াল? আমি বললুম, ঠিক ধরেছিস তো? অলোক বলল, বেড়াল যখন আসে তখন এ বাড়িতে ইঁদুরও আছে নিশ্চয়ই। এই রে, ইঁদুর! এ ঘরটা তো বেশ পরিষ্কার, এ ঘরে ইঁদুর নেই। একটু বেশি রাত হলে দরজাটা বন্ধ করে দিলেই হবে। বরুণ বলল, দিনের আলো থাকতে থাকতে আমাদের দেখে নেওয়া উচিত ছিল সব কটা ঘরের দরজা জানালা আছে কিনা। অলোক বলল, এখন দেখে আসছি, আমার সঙ্গে চল তো। বরুণ বলল, দোতলার সিঁড়ির মুখে যে দরজাটা আছে সেটা বন্ধ করে দিস। একটু বাদে অলোক আর সুজয় ফিরে এসে বলল, একটু মুশকিল রয়েই গেল। সবই কাঁচের জানালা তো। এর মধ্যে দুটো ঘরের দুটো জানালার কাঁচ ভাঙা। সেখান থেকে আবার বেড়াল ঢুকে আসতে পারে, ইঁদুরও আসতে পারে। অলোক বললে, ওরা কি পুরুষ মানুষ? ইঁদুর বেড়াল এইভাবে ভয় পাস? ইঁদুর বেড়াল কি মানুষের কোনো ক্ষতি করতে পারে? ধ্যাত, চুপ কর তো। এবারে আমরা কফি আর স্যান্ডউইচ খাওয়ায় মন দিলুম। কোনো কাজ না থাকলে বেশি খিদে পায়। চটপট আমাদের সব খাবারই শেষ হয়ে গেল। আমি বললুম, এই যে রুটির টুকরো ফুকরো রইল, এগুলো বাইরে ফেলে দেওয়া দরকার। খাবারের গন্ধ পেলেই ইঁদুর আসবে। খুব যত্ন করে মাটি থেকে খুঁটে খুঁটে ওসব টুকরোগুলো তুলে একটা জানালা খুলে ফেলে দিল বাইরে। হঠাৎ দরজার বাইরে চিক চিক শব্দ পাওয়া গেল। সুজয় ভয়ে ভয়ে গুটিসুটি হয়ে গিয়ে বলল,
এই রে ইঁদুর। আমি বললুম, ইঁদুর নয়, ছুঁচো। ইঁদুর কখনো এরকমভাবে ডাকে না। সুজয় বলল, ইঁদুর আর ছুঁচো একই হলো। বরুণ বলল, মোটেই এক নয়, ইঁদুরের চেয়ে ছুঁচো বেশি কামড়ায়। তোদের নিয়ে আর পারি না। ইঁদুর ছুঁচো নিয়ে মাথা ঘামাচ্ছিস, আমি তাড়িয়ে দিচ্ছি। অলোক উঠে গিয়ে টর্চের আলো ফেলে হুস হ্যাট হ্যাট বলতে লাগলো। আমি গিয়ে দাঁড়ালুম ওর পাশে। চিকচিক শব্দ শোনা গেলেও কোনো ছুঁচোকে দেখা গেল না। একটু দূরে একটা ঘরের দরজায় আওয়াজ হলো দড়াম করে। অলোক বলল, সব কটা দরজা বন্ধ করে দেওয়া উচিত, বেশ জোরে হাওয়া দিচ্ছে। আমার আর অলোকের বেড়াল কিংবা ছুঁচো ইঁদুরের ভয় নেই। টর্চ জেলে আমরা সব কটা দরজা বাইরে থেকে বন্ধ করে দিতে গেলুম, কিন্তু একটা দরজা বন্ধ করার উপায় নেই। সেই দরজার হুড়কোটা ভেঙে পড়ে আছে নিচে। যাই হোক, দরজাটা টাইট করে চেপে বন্ধ করে দেবার চেষ্টা করতে লাগলুম। হঠাৎ যেন মনে হলো একটা ঠান্ডা হাত আমার ঘাড়ের ওপর এসে পড়ল চটাস করে। আমি আ আ করে চেঁচিয়ে উঠলুম। অলোক চমকে উঠে বলল, তোর কি হলো রে সুনীল? আমি ভয়ে কোনো কথা বলতে পারছি না। সেই ঠান্ডা হাতটা যেন আমার গলা টিপে দিচ্ছে। অলোক আমার দিকে টর্চের আলোটা ঘুরিয়ে বলল, ওমা, এটা কি? হ্যাঁ, একটা টিকি পড়েছে দেখছি তোর ঘাড়ে। আমার মনে হলো এর চেয়ে মরে যাওয়া ভালো। টিকটিকি দেখলে আমার এমন ঘেন্না হয় যে কি বলবো। আর সেই একটা টিকটিকি আমারই ঘাড়ের ওপর পড়েছে। আমার মুখ দিয়ে বিকট আওয়াজ বেরুতে লাগলো। অলোক বাঁ হাত বাড়িয়ে টিকটিকিকে এক ঝটকায় ফেলে দিল আমার ঘাড় থেকে। তারপর হো হো করে হাসতে লাগলো। আমার এমন গা ঘিন ঘিন করছে, তক্ষুনি চান করে ফেলি। আমি কোনো কথাই বলতে পারছি না। অলোক হাসতে হাসতে বলল, বীর পুরুষ দেখছি তুই। একটা টিকটিকি গায়ে পড়তেই একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তুই আবার চাইছিলি একলাই বাড়িতে এসে রাত কাটাতে? অতি কষ্টে সামলে নিয়ে আমি বললুম, আমি ভূত, পেতনি, সাপ, বাঘকে ভয় পাই না, কিন্তু কাছাকাছি টিকটিকি দেখলেই আমার এমন গা গোলয়। অলোক আমার পিঠে চাপড় মেরে বলল, বোঝা গেল কার কত সাহস, বোঝা গেছে। চল। ফিরে এসে দেখি সুজয় আর বরুণ জবুথবু হয়ে বসে আছে। বরুণ বলল, তোরা চলে গেলি আর অমনি একটা বেড়াল ঢোকবার চেষ্টা করছিল এই ঘরে। অলোক বলল, যা, বেড়াল কি করে আসবে? সব দরজা বন্ধ করে দিয়েছি। বরুণ বলল, আমি স্পষ্ট ম্যাও ম্যাও ব্যাস শুনতে পেলুম। সুজয় বলল, আমি অবশ্য বেড়ালের ডাক শুনিনি। হ্যাঁ, আমি শুনেছি ছুঁচো খাবার জন্য বেড়াল এসেছিল। আমি বললুম, বেড়াল তো ছুঁচো খায় না, বেড়াল ইঁদুর খায়। বরুণ বলল, বেড়াল ইঁদুর খেতে পারে আর ছুঁচো খাবে না কেন? তোকে কে বলেছে? ছুঁচোর গায়ে যে বিচ্ছিরি গন্ধ, আই বেড়াল পছন্দ করে না। অলোক বলল, তোরা কি বাজে তর্ক শুরু করেছিস বলতো? নে, তাস খেলবি তো বস। এখন রাত্রি মোটে 9টা, এখনো কত রাত বাকি। আবার কিছুক্ষণ আমরা মন দিয়ে তাস খেললুম। তারপর আবার একটা অসুবিধে দেখা দিল। হ্যারিকেনের শিখাটা দপদপ করতে লাগলো। এক্ষুনি বোধহয় নিভে যাবে। অলোক বলল, এই রে, কেরোসিন বোধহয় কম ছিল। আলো না থাকলে তাস খেলবো কি করে? তারপরই অলোক আর্তচিৎকার করে উঠল। ওরে বাবা রে, এটা কি? আমার মনে হলো একটা লিকলিকে কালো হাত সাঁ করে ঢুকে এলো ঘরের মধ্যে। তারপর সেই হাতটা বো বো করে ঘুরতে লাগলো ঘরের মধ্যে। অলোক দারুণ ভয় পেয়ে দড়াম করে পড়ে গেল মাটিতে। সুজয় হো হো করে হেসে উঠে বলল, আরে, এতেই ভয় পেয়ে গেলি? এ তো একটা বাদুর। ব্যাপারটা আমরা বুঝে গেছি। সত্যি একটা বাদুর হঠাৎ ঘরে ঢুকে পড়েছে। বাদুর চোখে ভালো দেখতে পায় না, তাই বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না। বরুণ বলল, বাদুর দেখে ভয় পাবার কি আছে? ও আপনি এক্ষুনি চলে যাবে। অলোক মাটি থেকে মাথাই তুলছে না, কড়া গলায় বলল, বাদুড়, বাদুড় অতি সাংঘাতিক, একটু ছোঁয়া লাগলেই ঘা হয়ে যায়। আমি বললুম, যা, বাজে কথা, কিছু হয় না, আমি কত বাদুর দেখেছি আগে। বাদুরটা ঘুরতে ঘুরতে একবার অলোকের মাথার খুব কাছে এসেই বেরিয়ে গেল দরজা দিয়ে। অলোকের মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আমি তার পিঠ চাপড়ে বললুম, বোঝা গেছে কত বড় বীর পুরুষ, বোঝা গেছে। অলোক এক লাফে উঠে দরজাটা বন্ধ করে দিয়ে সেখানে পিঠ দিয়ে দাঁড়িয়ে বলল,
বাদুড় ঢুকলো কি করে? আমরা সব ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছি। ওটা সত্যি সত্যিই বাদুড় তো? সুজয় বলল। ভ্যাম্পায়ারও হতে পারে। বরুণ হো হো করে হেসে উঠে বলল, হয় বাদুড়টা আগেই বাড়ির মধ্যে ঢুকে বসেছিল, কিংবা ছাদের দরজা খোলা আছে, সেখান দিয়ে এসেছে। বাদুড় কখনো বাড়ির মধ্যে আসে? এসেছে তো, দেখেছি। সুজয় বলল, সে যাই হোক, দরজাটা বন্ধ থাক, আবার কখন বেড়াল কিংবা ছুঁচো ঢুকে পড়বে। তারপর দরজা বন্ধ করেই বসে রইলুম। তাস খেলা বেশিক্ষণ জমল না, ঘুম পেয়ে গেল। শেষ পর্যন্ত সবাই ঘুমিয়ে পড়লুম শতরঞ্জি অপর। ভোরে প্রথম আলো চোখে পড়তে প্রথম ঘুম ভাঙল আমার। চোখ মেলেই বেশ অবাক হয়ে গেলুম। সারা রাত এমনি এমনি কেটে গেল, আর কিছুই ঘটল না। অন্যরাও জেগে উঠল একে একে। বরুণ বলল, ঝা, ভূতের ছবি তোলা হলো না। অলোক বলল, আমরা চারজনেই বেড়াল কিংবা ছুঁচো কিংবা টিকটিকি কিংবা বাদুড় দেখে ভয় পেয়েছি, কিন্তু কেউই ভূতের ভয় পায়নি। এ বাড়িতে যে ভূত নেই তা প্রমাণিত হয়ে গেছে। অথচ এত বড় বাড়িটা বিক্রিও হচ্ছে না, ভাড়াও হচ্ছে না। বাড়িটা শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে। বরুণ বলল, চাল ডায়মন্ড হিরবাড়ি গিয়ে ভালো করে ব্রেকফাস্ট খেয়ে আসি। ওখানে ভালো জিলেপি আর কচুরি পাওয়া যায়। ঘর থেকে বেরোতে গিয়েছি, এমন সময় অলোক বলল, এ কি, দরজার সামনেই একটা লম্বা খাকি রঙের খাম পড়ে আছে। কাল রাত্রিরে আমরা কেউ সে খামটা দেখিনি। অলোক খামটা তুলে নিল। খামের মুখ খোলা, তার মধ্যে একটা বাংলার টাইপ করা চিঠি। তাতে লেখা আছে, মহাশয়, এর আগে আপনাদের 3টি চিঠি লিখেছি, উত্তর পাইনি। অত্যন্ত জরুরি বিবেচনা করে এই চিঠির উত্তর দিবেন। এই অঞ্চলে একটি খুব বড় খাল কাটা হবে। সেই কাজের জন্য এই দিকে সেচ বিভাগের একটি অফিস বাড়ির বিশেষ প্রয়োজন। আপনাদের বাড়িটি আমাদের পছন্দ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের বাড়িটি ভাড়া নিতে চান। সত্ত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ইতি। চিঠি পড়ে অলোক হু রে বলে লাফিয়ে উঠল। বরুণ জিজ্ঞেস করল, পড়ে দেখ, আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। গভর্নমেন্ট থেকে ভাড়া নিলে আমরা টাকাও পাবো, বাড়িটা দেখাশোনা হবে। ভাগ্যিস আমরা এখানে এসেছিলাম, নইলে এই চিঠিটা আমাদের হাতে পৌঁছতই না। কিন্তু কাল কতবার আমরা এই দরজার সামনে দিয়ে যাতায়াত করেছি, একবারও তো এই খামটাকেও দেখতে পাইনি। এটা এখানে নিশ্চয়ই ছিল না তখন। এত ভোরবেলা খামটা এখানে কে ফেলে দিয়ে গেল? কাল রাতে বেশ জোর হাওয়া দিচ্ছিল। অন্য কোনো জায়গা থেকে খামটা উড়ে এসে ঠিক এই দরজার সামনে পড়েছে, হয়তো তাই। এবার শুনবেন আজকের দ্বিতীয় ঘটনা, একটা গ্রাম বাংলার ভূতের ঘটনা। সময়টা 1944-45 সাল, অর্থাৎ তখনও দেশ ভাগ হয়নি। শিয়ালদার যশোর লাইনে বনগ্রাম ছিল একটা নগণ্য স্টেশন। বনগ্রাম নয়, বনগ্রাম জংশন। শিয়ালডাকা যে স্টেশন, সন্ধ্যের পর কেরোসিনের টিমটিমে আলোয় স্টেশন মাস্টার নিজেই ঘটাং ঘটাং করে পাঞ্চ করে মাত্র খান 10 টিকিট বিক্রি করেন। সেই স্টেশনও নাকি জংশন। হ্যাঁ, জংশনই। বনগা থেকে একটা ফ্যাকরা লাইন, মাত্র 3টে স্টেশন। গোপালনগর, মাঝেরগ্রাম, গাংনাপুর হয়ে পৌঁছেছে রানাঘাট। এইসব স্টেশনে প্যাসেঞ্জার খুবই কম। লাইনের দুপাশে খাঁ খাঁ মাঠ কিংবা জঙ্গল। খাস বনগার চেহারাটা সেদিন কি রকম ছিল, আজকের বনগায় যারা যাতায়াত করেন তারা কল্পনাই করতে পারেন না। সংকীর্ণ ইচ্ছামতী নদী বনগাঁকে 2টো ভাগে ভাগ করেছে। একটি ভাগ পড়েছে বনগ্রাম স্টেশন থেকে ইছামতির চর পর্যন্ত, যেটা বনগাঁ শহর বাজার আর বোটের বীজের ওপর দিয়ে হেঁটে 5 মিনিটের দূরত্বে ওপারে পৌঁছলে আর এক বনগাঁ। এ বনগাঁর চেহারা আলাদা। দীর্ঘ যশোর রোডের দুপাশে আকাশ ছোঁয়া সারবদ্ধ শিশু গাছ। মতিগঞ্জ পার হয়েই পেট্রোপোলের দিকে জয়পুর, ছঘড়িয়া, হরিদাসপুর, নাভাঙার শাঁখো পার হয়ে
যতই এগোনো যায় রাস্তার দুপাশে শুধু মাঠ আর বন। এত বন যে মনে হয় এর জন্যই বনগ্রাম নামটা সার্থক। এই সারবদ্ধ বনের সঙ্গে সুন্দরবনের যোগ আছে। সে সময় স্থানীয় লোক তা মনে করে আতঙ্কিত হতো। তারা মনে করত এই বনের পথ ধরেই মাঠ, ঘাট, নদী, নালা পার হয়ে সুন্দরবনের কোনো ভয়ঙ্কর জন্তু হয়তো একদিন ঢুকে পড়বে শহর বনগায়, না হলে ছঘরে, জয়পুর, হরিদাসপুরের সীমানায়। কিন্তু এ তো অসম্ভব কল্পনা। কোথায় উত্তর 24 পরগনার বনগা, আর কোথায় মচলন্দপুর হয়ে বসিরহাট পেরিয়ে তারপর ইছামতির ধার ঘেঁষে হাসনাবাদ হয়ে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের সীমানা। কিন্তু তবু মতিগঞ্জ, জয়পুর, হরিদাসপুরের লোকেরা গভীর রাতে হঠাৎ হঠাৎ অজানা পাখি কিংবা অজানা জন্তুর বুক কাঁপানো ডাক শুনে ভয়ে কেঁপে ওঠে। পরের দিন শিশু গাছের নিচে ছোট্ট চায়ের দোকানের সামনে বাঁশের মাচায় বসে খদ্দেররা চায়ের গেলাসে চুমুক দিতে দিতে ভয়ে ভয়ে কথাটা তোলে। কাল রাতে কিছু শুনেছিলেন কর্মকার মশাই? কানাই কর্মকার যেন এই রকম একটা কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন। বললেন, শুনিনি আবার। ও ডাক যে মরা মানুষকেও জাগিয়ে দেয়, বাপরে। হ্যাঁ, ডাকটা কোন দিক থেকে এলো বলুন তো? জিজ্ঞেস করলো সাহেব আলী মণ্ডল। দক্ষিণ দিক থেকে। চায়ের দোকানের মালিক রেণুপদ চায়ের গেলাসে চামচ নাড়তে নাড়তে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ব্রহ্মডাঙ্গার দক্ষিণে যে বনটা তারই মাথার ওপর থেকে। রেণুপদর কথার সমর্থন করল গদাই কৃতেন। কিন্তু ডাকটা কিসের? আমি ঘুমের মধ্যে যতদূর শুনেছি পরপর 3 বার ডেকেই থেমে যায়। তারপরেও দূরে আরেকবার ডাকটা শোনা গিয়েছিল। এইভাবে যশোর রোডের ধারে ছোট্ট চায়ের দোকানটা সকালবেলাতেই সম্ভব অসম্ভব নানা বিতর্কে জমে ওঠে। এই ডাক যে প্রথম শোনা গেল তা নয়, এর আগেও শোনা গিয়েছিল। কেউ বলে 5 বছর আগে, কেউ বলে তা বছর 3 আগে তো বটেই। কিন্তু বড় সমস্যা ডাকটা কিসের তা কেউ বলতে পারে না। হরিদাসপুরের লোকেরা বলে কোনো অজানা পাখির ডাক, আর জয়পুরের লোকেদের বিশ্বাস ও ডাক কোনো ভয়ঙ্কর জন্তুর। আবার কেউ কেউ বলে কোনো অশরীরী আত্মার আর্তনাদ, নইলে ছোট ছেলের কান্নার মতো কোনো জন্তুর কি ডাক হয়? একবার ভৈরব গুণিনকে জিজ্ঞেস করলে হয় না? ঝিকর গাছায় তো খড়ি কেটে মন্ত্রের জোর দেখিয়ে খুব নাম করেছিল। যশোর খুলনাতেও তার নাম ডাক আছে বড় ওঝা হিসেবে। কত সাপে কাটা রুগী, কত ভূতে পাওয়া রুগী বেঁচে উঠেছে ওনার ঝাড়ফুঁকের জোরে। লোকটি নিতান্ত ফেলনা নয় হে। এ কথাই সবাই বলল, হ্যাঁ, তা মন্দ বলনি, একবার গেলে হতো। এই রকম সময়েই অর্থাৎ 1944-45 সালে আমাকে একবার আসতে হয়েছিল এই বনগাঁতে। উঠতে হয়েছিল মতিগঞ্জে এক আত্মীয়ের বাড়ি। বনগা স্টেশন থেকে রিক্সা করে যখন ইছামতির এপারে নামলাম তখন বিকেল। তারপর পায়ে হেঁটে বোটের পোল পার হয়ে মতিগঞ্জ। দুপাশে শিশু গাছে ছাওয়া রাস্তা চলে গেছে সোজা যশোর। আমার আত্মীয়ের বাড়ি বোটের পোল থেকে খুব বেশি দূরে নয়। কাজেই হাঁটাই শুরু করলাম। অবশ্য হাঁটা ছাড়া অন্য উপায় ছিল না তখন। রিক্সা চলতো শুধু শহরের মধ্যে। আর কয়েকটি দোকান, দোতলা বাড়ি চোখে পড়ল অনেকগুলো, কিন্তু সবই পুরনো জীর্ণ। তখনও বিকেল শেষ হয়নি। এরই মধ্যে লোক চলাচল কমে গেছে। এই সন্ধ্যের মুখে কোথায় বা যাবে
এক বনগা টাউন ছাড়া। যেতে গেলে ইছামতি পার হতে হবে বোটের ওপর দিয়ে, কিন্তু প্রায় এই সন্ধ্যের মুখে একটা জোর বাতাস ওঠে। সেই বাতাস উত্তাল ইছামতির সবুজ জল কলবল খলবল করে ওঠে। অন্ধকারে অসাবধানে বোটের কিনারে পা পড়লে আর রক্ষে নেই। আমার আত্মীয়ের বাড়িটাও খুব পুরানো, অনেকখানি উঠোন পাঁচিল ঘেরা, অনেক জায়গাতেই ইট ভেঙে পড়েছে। যে কেউ ইচ্ছে করলে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়তে পারে। বাড়ির পিছনে খানিকটা মাঠ, তারপর আমবাগান আর বাঁশঝাড়। সন্ধে লাগবার আগেই ওদিকের জানলাগুলো বন্ধ করে দিতে হয়। সন্ধ্যের পর ওদিকটা যেন এক নিষিদ্ধ জগৎ। উঠোনের একপাশে একটা নিম গাছ আর একটা পেঁপে গাছ, ওদিকে একটা ইদারা। ইদারার 3 দিক ঘিরে ঝাঁপ ফেলে বাথরুমের ব্যবস্থা, আর খাটা পায়খানাটা একেবারে মাঠের পিছনে পাঁচিলে ঘেরা। বাড়ির লোকে সাবধান করে দেয় রাত্রিরে ওদিকে না যাওয়াই ভালো। কেন না যাওয়াটা ভালো তা আর জিজ্ঞেস করতে হয় না। জীর্ণ টিনের ছাউনি দেওয়া পায়খানার ঠিক মাথার ওপর নিমফলা আম গাছের একটা শুকনো ডাল গভীর রাত্রে বাতাসের ধাক্কায় মাঝে মাঝে দুলে ওঠে। মনে হয় কোনো অশরীরী জীব যেন তার রক্ত মাংস শূন্য হাতটা নাড়ছে। এ তো কাল্পনিক ভয়, এছাড়া বাস্তবের কিছু ভয় আছে, সে কথা মনের মধ্যেই চাপা থাকে। রাস্তার ধারে শিশু গাছের নিচে সেই ছোট্ট চায়ের দোকানে আমিও প্রায় যাই। কলকাতার বাবু বুঝে দোকানি আমায় বেশ খাতির করে। খাতির করার আরো কারণ, আমার মতো নগদ খদ্দের তার খুবই কম আছে। শুধু দোকানেই নয়, অন্য খদ্দেররাও আমায় সমীহ করে। এদের মুখেই আমি প্রথম শুনি সেই রহস্যময় ডাকের কথা, আর শুনি ভৈরব আচার্যের কথা। গুণিন হিসাবে তার জুড়ি নাকি এ অঞ্চলে নেই। তার গৃহবন্ধন ক্ষেত্রবন্ধন মন্ত্র অব্যর্থ। কোনো জন্তু জানোয়ার দূরের কথা, সাপ পর্যন্ত ঢুকতে পারে না ঘরে। আমার আত্মীয়টির বাড়ির সকলের মুখেই তার কথা, ভৈরব আচার্য নাকি সাপে কাটা মরাও বাঁচিয়ে তুলতে পারে। কাছেই বাড়ি, তাই একদিন চলে গেলাম তার সঙ্গে দেখা করতে। জীবনে কখনো ওঝা গুণিনের সঙ্গে দেখা করিনি, তাই কৌতূহলটা ছিল বেশি। আমাদের বাড়ির পিছনে বাঁশঝাড় আর মাঠ ছাড়িয়েই তার বাড়ি। একতলা টালির ছাউনি, উঁচু দাওয়া, সামনে উঠোন, পাশে সবজির বাগান। উঠোনে একটি বছর শতকের ছেলে মার্বেল খেলছিল, তার চোখে চশমা। দাওয়ায় পা ছড়িয়ে বসে 5-6 বছরের একটি মেয়ে একটি একটি করে মুড়ি খাচ্ছিল। ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ভৈরব বাবুর ছেলে? সে মাথা নাড়িয়ে সায় দিল। একবার ডেকে দাও। বাবা বাড়িতে নেই। বাড়ি নেই? কোথায় গেছেন? জানি না। কখন আসবেন? জানি না। এমনি সময় ঘরের মধ্যে থেকে খুব ভারী গলার স্বর শোনা গেল। কে রে গোপী? কোনো মহিলার গলার স্বর যে এত মোটা হতে পারে এমন ধারণা আগে ছিল না। গোপী উত্তর দিল, একটা লোক মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে যে মহিলাটির আবির্ভাব ঘটল তাকে দেখে কেমন থমকে গেলাম। যেমনই লম্বা তেমনি চওড়া চেহারা, কুচকুচে কালো রং, মস্ত গোলমুখ, সদ্য স্নান করেছেন। পিঠ জুড়ে ভিজে চুলের রাশ, কপালে টাকার মতো বড় সিঁদুরের টিপ। শীতের সিঁদুর হাতে নোয়া শাখা একসঙ্গে যেন তার স্বামীর গৌরব ঘোষণা করছে। কি চাই? নম্র গলায় বললাম, আচার্য মশাই আছেন?
মহিলাটি বললেন, না, কলে গেছেন। কলে গেছেন? অবাক হলাম। কলে তো ডাক্তাররাই যায়, ইনিও কি? কখন ফিরবেন? মহিলাটি চোখ মুখ ঘুরিয়ে বললেন, বলা যায় না। গোপালনগর গেছেন। শক্ত কেস, ঘন ঘন ভিড়মি খাচ্ছে ঘরের বউ। আপনার কি কেস আমায় বলে যেতে পারেন? ইতস্তত করে বললাম, আমার কোনো কেস নেই, এমনি আলাপ করতে এসেছিলাম। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, কেস নেই? এমনি এমনি আলাপ করতে এসেছেন? না দাদা, উনি শুধু শুধু দেখা করেন না, অত সময় ওর নেই। 4 জায়গায় তাকে ছুটতে হবে পরপর কদিন। পার্টি টাকা অ্যাডভান্স করে গেছে, তার মধ্যে 3টে গৃহবন্ধনের কাজ আছে, একটা আবার মুখ বন্ধন। ফিরে এলাম, বুঝলাম আচার্য গৃহিণী স্বামী গর্বে বেজায় গর্বিনী। তাছাড়া পয়সা রোজগারও ভালোই হয়, কিন্তু এই সব টুকটাক ঝাড়ফুঁক কাজ কতটা হয় তার কি কোনো নজির আছে? সবই তো দূরে দূরে। বাঁচলো কি মরল, ভালো হলো কি হলো না, এখান থেকে কে তা দেখতে গেছে? সেদিন এই জয়পুর হরিদাসপুর অঞ্চলে হঠাৎ চাঞ্চল্য। আগের দিন গভীর রাতে সেই ডাক নাকি আবার শোনা গিয়েছিল, তবে খুব অল্প সময়ের জন্য। এবার নাকি গত 2 বছরের মধ্যে 4 বার শোনা গেল। তবে অন্যবারের মতো সবাই শুনতে পায়নি, অল্প কিছু লোক শুনেছে। আর তারা যে ভুল শোনেনি তার ভয়ঙ্কর প্রমাণ পাওয়া গেল হরিদাসপুরের জঙ্গলে একটি ক্ষত বিক্ষত দেহ দেখে। হিংস্র জীবটি গভীর রাতে জীবন্ত মানুষ না পেয়ে কাঁচা কবর থেকে একটা তাজা মৃতদেহ তুলে ছিঁড়ে খেয়েছে। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। ইস, এখানে থাকা সত্ত্বেও ডাকটা শুনতে পেলাম না। তবু ছুটলাম হরিদাসপুর। তখন সবে পুলিশ মৃতদেহটা তুলে নিয়ে গেছে, কিন্তু ভিড় কমেনি। এগিয়ে যেতে দেখলাম একজন মধ্যবয়স্ক লোককে ঘিরে লোকে কথাবার্তা বলছে। লোকটি মোটা সোটা, গায়ে হাফ হাতা পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষ আর কাঁচের মালা, হাতে অজস্র বাঁধা তাবিজ, কপালে রক্তচন্দনের বড় তিলক। জানলাম ইনি স্বনামধন্য ভৈরব আচার্য। তার হাতে একটি ঝকঝকে ত্রিশূলও আছে। তিনি গত রাতে কোনো ডাক শুনতে পেয়েছিল কিনা কবুল করলেন না। এখন ভিড় দেখে দাঁড়িয়ে পড়েছেন। মৃতদেহটিও তিনি দেখে এসেছেন। সবাই তাকে ছেঁকে ধরেছে, জিজ্ঞেস করছে, বলুন আচার্য মশাই, আপনি থাকতে এসব কি অলৌকিক ব্যাপার ঘটছে? ভৈরব আচার্যের ঠোঁটে হালকা হাসি লেগেই আছে। বললেন, ও কিছু নয়। কিছু নয়? কিছু নয় তো কবর থেকে মরা তুলে খায় কিসে? কিন্তু ভৈরব আচার্যের মুখের ওপর কিছু বলতে সাহস হয় না। তবু কেউ সাহস করে জিজ্ঞেস করে, ওই ডাক কি কোনো অজানা হিংস্র পাখির কিংবা জন্তুর? এলোই বা কোথা থেকে? এক বৃদ্ধ বললেন, আমাদের মনে হয় সুন্দরবনে কত রহস্যময় জন্তু জানোয়ার তো আছেই, তাদেরই কোনোটা হয়তো দলছুট হয়ে জঙ্গলের পথ ধরে এদিকে এসে পড়েছে। কিন্তু সদাব্যস্ত আচার্য মশাইয়ের এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অলস জল্পনা কল্পনা শোনার ধৈর্য নেই। অসহিষ্ণু হয়ে বলে উঠলেন, অহেতুক ভয় পাচ্ছেন কেন? আমার উপর কি আপনাদের বিশ্বাস নেই? আমি তো এখানে এসেই 25 কাঠা জায়গা জুড়ে নিজের ট্যাকের পয়সা খরচ করে ক্ষেত্র বন্ধন দিয়ে দিয়েছি। রয়্যাল বেঙ্গলের বাপেরও সাধ্য নেই এ তল্লাটে ঢোকে। বলেই তিনি হাতের ত্রিশূল মুঠোয় শক্ত করে ধরে বাড়ির দিকে ফিরে গেলেন। আমার মনে হলো আচার্য গৃহিণীর চেয়ে স্বয়ং আচার্য মশাইয়েরও অহংকার কিন্তু কম নয়। একমাত্র তিনিই যেন এ অঞ্চলের রক্ষাকর্তা।
এর মাসখানেক পর অঘ্রাণের মাঝামাঝি শীত বেশ জাঁকিয়ে পড়েছে। 5টা বাজতে না বাজতেই অন্ধকার নেমে আসে। বাইরে বেরোনো যায় না। অন্ধকার ঘুটঘুটে পথে কে বেরোবে? তার উপর রাস্তার দুপাশে সার সার শিশু গাছ যেন অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তোলে। বিকেল হতে না হতেই আমাদের বাড়ির জানলাগুলো বন্ধ হয়ে গেছে। একতলা বাড়ি বলেই বোধহয় একটু বেশি সাবধান হতে হয়। টিনের চাল দেওয়া রকে একটি চৌকির ওপর গরম চাদর জড়িয়ে বসেছিলাম। দরজার কোণে লণ্ঠনটি জ্বলছিল টিমটিম করে। চারিদিকে নিস্তব্ধ। রাস্তার ওপারে ঝোপে জঙ্গলে ঝিঝি ডেকেই যাচ্ছিল অবিশ্রান্ত। হঠাৎ বাড়ির খুব কাছ থেকে একটা অদ্ভুত ডাক শোনা গেল। ঠিক যেন কোনো বাচ্চা ছেলে মর্মান্তিক যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। তারপরেই মনে হলো কোনো কিছু যেন বাড়ির ঠিক পিছনের জঙ্গল দিয়ে ঝোপঝাড় মারিয়ে চলে যাচ্ছে। আমি ছুটে গিয়ে পিছনের জানলাটা খুলে দেখতে গেলাম, কিন্তু ততক্ষণে জন্তুটা চলে গেছে। এই কয়েক মুহূর্তের মধ্যে কত দূর আর যাবে মনে করে হাতে একটা লাঠি আর লণ্ঠনটা তুলে নিয়ে পিছনের দিকের খিড়কির দরজাটা খুলতে গেলাম। বাড়ির পুরনো কাজের লোকটা ছুটে এসে আমার হাতটা ধরে নিরস্ত করলো। না না বাবু, না না বাবু, বাইরে যাবেননি, যাবেননি বাবু, বাইরে যাবেননি। আমি থমকে গেলাম। পরের দিন সকালে যদিও আমার মন টানছিল রেণুপদর চায়ের দোকানের দিকে, তবু আমি সে প্রলোভন কষ্ট করে সম্বরণ করলাম। কারণ জানি ওখানে গেলে আমি গত সন্ধ্যার ঘটনা না বলে পারবো না, আর তারপরই শুরু হবে অজস্র প্রশ্ন। সেসব প্রশ্নর সত্য উত্তর দিলেও সবাই তা বিশ্বাস করবে এমন মনে হয় না। আমাকে দোষ দিয়ে কেউ কেউ এমনও বলতে পারে, একলা যেতে যদি সাহসে নাই কুলিয়েছিল তবে হাঁক দিয়ে লোক ডাকলেন না কেন? শীতের নিস্তব্ধ রাতে হাঁক দিলে যে লোক জড়ো হয় না, এ কথা ওদের বোঝাবো কি করে? সন্ধ্যের মুখে যখন গেলাম তখন কানাই কর্মকার দোকান থেকে বৈকালি চা খাওয়া সেরে একটি বিড়ি ধরিয়ে তাড়াতাড়ি উঠলেন। আমাকে দেখে ব্যস্ত হয়ে বলে উঠলেন, এ কি স্যার, এত দেরিতে এলেন? রেণুপদ যে ঝাঁপ ফেলে দিচ্ছে। কেন এত তাড়াতাড়ি দোকান বন্ধ করছে জানতে না চাওয়ায় কানাই নিজেই বললেন, তাড়াতাড়ি বন্ধ না করেই বা উপায় কি বলুন? কাল সন্ধ্যের পরপরই তো, এবার পাড়াতেই। এই পর্যন্ত উচ্চারণ করে ব্যস্ত হয়ে বললেন, চলুন, আপনার সঙ্গেই যতটুকু যাওয়া যায়। আপনার হাতে তো টর্চ রয়েছে দেখছি। বলে কানাই কর্মকার তেল সাশ্রয় করার জন্য হাতের লণ্ঠনটার দম কমিয়ে দিলেন। কর্মকার মশাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে কিছু দূর পশ্চিমে। বেশি রাত হয়নি তখনও, তাই কর্মকারকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরব মনে করে ওর সঙ্গে সারা পথ টর্চ জেলে হাঁটতে লাগলাম। আমাদের বাড়ির পিছনের মাঠ পেরিয়ে ভৈরব আচার্যের বাড়ি পেরিয়ে বাঁশঝাড়ের পাশ দিয়ে ধুলো ভরা সরু রাস্তা, দুপাশে ঝোপঝাড়। টর্চ জ্বালিয়েই চলেছি। হঠাৎ বাঁদিকের ঝোপ থেকে ঝাঁপিয়ে কি যেন বেরিয়ে এলো সাঁ করে। চোখের নিমেষে ডান দিকের ঝোপের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ওই সময়টুকুর মধ্যেই দেখে নিয়েছিলাম একটা বড় কুকুরের দ্বিগুণ আকৃতির কুচকুচে কালো কি জন্তু জানি না, তবে কিছুতেই বাঘ নয়। মুখে কিছু একটা বড় সড়ো শিকার কামড়ে ধরা। কানাই কর্মকার আমাকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো। সবকিছুই ঘটে গেল 1 মিনিটেরও কম সময়ের মধ্যে। ভালো করে সব বুঝে উঠতে পারিনি। নিজেকে সামলাতে সময় লাগলো আরো কিছুক্ষণ। তারপর কোনো রকম
কর্মকারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওই পথ দিয়েই বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালবেলায় অনেকেই ভৈরব আচার্যের বাড়ি এসেছিল ব্যাপারটা জানতে। সম্ভবত কানাই কর্মকারী ঘুম থেকে উঠেই রেণুপদর দোকানে গিয়ে সবিস্তারে বিষয়টি সকলকে জানিয়েছিলেন। আমিও গিয়েছিলাম, কিন্তু আশ্চর্য, অত সকালেও আচার্য মশাইয়ের দরজায় তালা ঝুলছিল। এত সকালে বাড়ির সবাই মিলে কোথায় গেল প্রতিবেশীরাই কেউ বলতে পারল না। তারা বলল ঘুম থেকে উঠেই দেখেছে বাড়িতে তালা। এমন কখনো হয় না। একে একে সবাই যখন ফেরার মুখে, তখন হঠাৎ আমার চোখে পড়ল দাওয়ায় একপাশে পড়ে আছে অনেকগুলো পড়ার বই, খাতা, একটা চশমা, আর পিছনের পাঁচিলের দিকের মাটিতে ফোঁটা ফোঁটা রক্ত। আঁতকে উঠলাম। মুহূর্তের দেখা সেই কালো জন্তুটার মুখে কি ছিল তা বুঝতে বাকি রইল না। ভৈরব আচার্য আর এখানে ফেরেননি। অনেক পরে শুনেছিলাম উনি বর্ডার পার হয়ে ওপার বাংলায় কোনো নিভৃত গ্রামে বাস করছেন। প্রত্যক্ষদর্শীর মুখে শোনা স্বামী স্ত্রী আর একটি মেয়ে নিয়ে সংসার। একটি ছেলে ছিল, সে নাকি মারা গেছে এক রাত্রে ওলা ওঠায়। কিন্তু কেন তিনি রাতারাতি দেশ ত্যাগ করলেন কেউ তা বুঝতে পারেনি। বুঝতে পেরেছিলাম একমাত্র আমি। মন্ত্রতন্ত্রের জাদুকর তিনি। তার তৈরি ক্ষেত্রবন্ধন যে এমন নিষ্ঠুরভাবে ব্যর্থ হয়ে যাবে তা স্বামী স্ত্রী কেউ কখনো কল্পনা করেননি। সেই ক্ষেত্রবন্ধন ত্যাগ করে তার ছেলেকে মুখে করে তুলে নিয়ে গিয়েছিল সেই জন্তু। তাই সেই লজ্জায় তারা দেশত্যাগ করেছে।